আমরা দ্বিতীয় পর্বে আরও আকর্ষণীয় কিছু ঘটনার কথা, বাস্তব অভিজ্ঞতা আমরা শুনবো বিমল বাবুর কাছ থেকে। আপনি বলছিলেন যে পিএনএস গাজী ধ্বংস হওয়ার পর আমেরিকা তার নৌবহরকে পাঠানোর 7 ফ্লিট পাঠিয়েছিল একদম। এছাড়াও কি আপনারা সেই সময় পশ্চিমা শক্তির অনেক একটা বড় অংশ পাকিস্তানকে সাপোর্ট করছিল, সেই সময় কি আরো কোনো শক্তির কাছ থেকে আক্রমণের আশঙ্কা আপনারা করছিলেন? হ্যাঁ, আমরা ইউরোপের কাছ থেকেও আশা করছিলাম যে হয়তো আমরা তাদের কাছেও আক্রমণ তারা আমাদের উপর করতে পারে। আমরা অনেক রকমভাবে অনেক কিছুই আশা করেছিলাম, মানে যে চিন্তা করছিলাম যে হয়তো এরা আমাদেরকে এই সুযোগে, কারণ যেহেতু তখন আমাদের সাথে কেউ ছিল না, কিন্তু আমাদের সাথে যে ইউএসএসআর আছে সেটা তখনও কেউ ভাবতে পারেনি যে তারা আমাদেরকে কীভাবে সাহায্য করেছে। আজকে আমরা সম্পূর্ণভাবে আমি বলবো, আমি সেই সময় ইউএসএসআর যেভাবে আমাদেরকে সেদিনকে সাহায্য করেছে, যদি ওনারা না আসতো হয়তো আজকে আমাদেরকে যুদ্ধটাই অন্যরকম হয়ে যেত, জানি না কি হতো। আইএনএস রাজপুত এই যে গাড়ি ধ্বংস করলো, যুদ্ধ শেষ হয়ে গেল, 16 ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করলেন ভারতবর্ষের কাছে। এরপরে আইএনএস রাজপুতের কি হলো? আইএনএস রাজপুতের তারপরের ভূমিকা কি ছিল নৌবাহিনীতে? তার স্থান কিরকম ছিল, বা কি কাজ করানো হতো, কি কাজ হতো আইএনএস রাজপুতকে নিয়ে? দেখুন, আইএনএস রাজপুত ওই একটি মিশনের জন্যে গিয়েছিল, কারণ তার যেমন বলে না যে অথর্ব হয়ে গেলে যা হয়, অথর্বকে কোনোরকমভাবে ইনজেকশন দিয়ে চালানো হয়েছিল। সত্যি কথা বলছি, আমাদের আইএনএস রাজপুতকে যেভাবে চালানো হয়েছিল সে সময় চলবার মতো ক্ষমতা ছিল না, কারণ সে ডিকমিশন হওয়ার জন্য কমপ্লিটলি ডিকমিশন হয়ে যাওয়ার কথা। সেই জাহাজটাকে শুধু তার চলন শক্তি ছিল, আর চলতে পারত, এইটুকুই। আমরা সেটাকে তার ভিতরে গিয়ে সেই জাহাজে গিয়ে আমরা সেই জাহাজকে চালিত করেছি। সেই সময় যারা আমরা যে এই জাহাজে ছিলাম, আইএনএস রাজপুতে ছিলাম, আমাদের গর্বের বিষয় এটাই যে সত্যি কথা, তাই আমাকে আবার বলতে হয় সেটাই, যে আমরা যে কাজটা আমাদের যে ডিউটিসটা অ্যাসাইন করা হয়েছিল হেড অফিস থেকে বা আমাদের ইস্টার্ন সেক্টর থেকে, সেটা যে আমরা ফুলফিল করতে পেরেছি। বিশেষ করে চিন্তা করুন তো, আজকে একটা গায়ে লোম হয়ে যাবে যে সুইসাইড অ্যাটাকার হিসাবে যাচ্ছি আমি, সুইসাইড অ্যাটাকার ভাবা যায় কখনো? সেই জাহাজ আইএনএস রাজপুত, তার যে জাহাজের যারা কর্মী ছিল, যারা ছিলাম আমরা সেই সময় জাহাজে, প্রত্যেকের মনোবল কতখানি উপরেও থাকতে পারে যে এতটুকু কোনো সমস্যা কোনোদিন আমাদের হয়নি। আমরা যখন জানতে পারছি যে আমরা আর ফিরবো না, তা সত্ত্বেও তারপরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে আমাদেরকে আমরা যখন ভাইজাগে বিশাখাপত্তনমে ফিরলাম, তখন আমাদেরকে প্রচুর গার্ড অফ অনার দেওয়া হয়, অনেক কিছু করা হয়। তারপরে জাহাজটা যেহেতু আর চলবার ক্ষমতায় ছিল না, জাহাজটা তারপরেই ডিকমিশনড হয়। যখন দেখালাম যে যে চাবিটা যেটা আমার কাছে চলে এসেছিলো, আমার পকেটে ছিল, যেহেতু আমি ইনচার্জ ছিলাম সেই আর্মামেন্টস স্টোরের। সুতরাং বুঝতেই পারছেন যে ওই মুহূর্তে ওই যুদ্ধই আমাদের শেষ, আইএনএস রাজপুতের শেষ। ওর পরে আমরা জাহাজ ছেড়ে দিই, জাহাজের সমস্ত জিনিসপত্র আমরা সরিয়ে ফেলে টোটালি এমটি জাহাজ ডিকমিশনের জন্য হ্যান্ড ওভার করা হয় ডকইয়ার্ডে। আচ্ছা, রেডিও ডিকয় মিশন যেটা আপনারা আইএনএস বিক্রান্তকে বাঁচানোর জন্য একটা টাইম করেছিলেন, তারপরে আইএনএস বিক্রান্ত যখন খুব সফলভাবে এই যুদ্ধের ক্ষেত্রে যখন বোমা বর্ষণ করে, তখন আপনাদের মানে ফিলিং কি ছিল? আপনার যেহেতু একটা জাহাজকে প্রোটেকশনের জন্য আইএনএস বিক্রান্তের মতো এত বড় জাহাজকে প্রোটেকশনের জন্য আইএনএস রাজপুতের মতো একটা ছোট জাহাজ একটা খুব সফল ভূমিকা গ্রহণ করেছিল, তো সেই ক্ষেত্রে যখন আইএনএস বিক্রান্ত এত বড় একটা সাফল্য পেল, বোমা বর্ষণ করলো সফলভাবে, তখন আপনাদের মনের মধ্যে ঠিক কিভাবে আপনারা আনন্দ পেয়েছিলেন, কিভাবে আপনারা মনে করেন, মানে এই গর্বের অনুভূতি আপনাদের কিভাবে ছিল? সত্যি আমরা তখন খুব গর্বিত বোধ করছিলাম, এই কারণেই যে আমাদের কাছে কিছু না থাকা সত্ত্বেও একটা ছোট একটা জাহাজ সেটা বিরাট দায়িত্ব পালন করেছে। আইএনএস রাজপুত সেদিনকে যে দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্বটা আমার মনে হয় কি করতে পারতো জানি না, কিন্তু সিলেকশনটা খুব ভালো হয়েছিল। কারণ আইএনএস রাজপুত, এই কারণে বলবো যে অ্যাজ এ হোল একটা জাহাজ যদি ধ্বংস হয়ে যায়, সেটাতে যে ভারতবর্ষের ক্ষতি হয় সব দিক দিয়ে, ম্যান পাওয়ার থেকে আরম্ভ করে ফিনান্সিয়াল থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে, আমরা বলবো যে আমরা লাকি যে আমাদের দেশকে, যে দেশকে আমরা ভালোবাসি,
যে দেশের হয়ে আমরা এই যুদ্ধে গিয়েছিলাম, তারা অন্ততপক্ষে এইটুকু আমাদের গর্ববোধ হচ্ছে যে সেই জাহাজে আমি ছিলাম যে জাহাজটা ডিকমিশন হওয়ার মতো অবস্থায় ছিল, থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় জাহাজ যেটা আইএনএস বিক্রান্ত, সেই জাহাজের নাম করে বেরিয়ে এসে সেই জাহাজের ডিকয় হিসাবে কাজ করেছে। কাজ করাটা সবচেয়ে বড় কথা, যে যখন আইএনএস বিক্রান্ত বেরিয়ে আসার পরে যখন পাকিস্তানি সাবমেরিন ডুবে যাওয়ার পরে ন্যাচারালি আইএনএস বিক্রান্ত তার অ্যাকশনে ফিরে আসে। অ্যাকশনে ফিরে আসার পরে আমাদের সবচেয়ে বড় গর্ববোধ এটাই হয়েছে যে ওই আইএনএস বিক্রান্ত এবং আইএনএস রাজপুত কোনো তফাৎ নেই। আমরা কিন্তু সেই কাজটা পুরো সম্পূর্ণভাবে সেই দায়িত্বটা পালন করতে পেরেছি। এটা আমাদের একটা বিরাট গর্বের বিষয় যে আইএনএস রাজপুত আইএনএস বিক্রান্তের সম্পূর্ণ দায়িত্বটা পালন করেছে নিষ্ঠার সাথে। তার মানে আইএনএস রাজপুত যখন মানে প্রায় বিকল একটা জাহাজ, যেটা ডিকমিশন হয়ে যাবে এরকম একটা জাহাজ, সেটা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল যে এত একটা আধুনিক সাবমেরিন যে 400 ফুট অবধি গভীর অবধি যেতে পারে, যেটা নিঃশব্দে মাইন ফিট করতে পারে, এইরকম একটা জাহাজকে ধ্বংস করে দিল। এই ঘটনার পর ভারতীয় নৌবাহিনীর শক্তি সম্পর্কে যে ইউরোপের যে শক্তিগুলো বা ইউএসএ বোধহয় নতুন করে পুনর্মূল্যায়ন করেছিল নাকি? নিশ্চয়ই, কারণ হচ্ছে 71-এর যুদ্ধে আমরা বুঝিয়ে দিয়েছি, পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছি, বিশ্ববাসী দেখতে পেয়েছে যে যুদ্ধে ভারতবর্ষ কি করতে পারে। তাদের কাছে মনোবলটা সবচেয়ে বড়। জেনে রাখবেন, যুদ্ধে যে কোনো জিনিস যদি সত্যিকারের সোলজারদের যারা যুদ্ধ করবে তাদের যদি মনোবল অটুট থাকে তাহলে পরে কোনোদিন সে যুদ্ধে সে হারবে না। আমরাও ঠিক তাই। আমাদের কাছে সেরকম কিছু ছিল না সে সময়, কিন্তু আমরা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছি যে আমাদের কাছে অনেক কিছু আছে, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে পাকিস্তান তারা সম্পূর্ণ বহু দেশের কাছ থেকে সাহায্য পাওয়া সত্ত্বেও, তাদের কাছে অনেক সফিস্টিকেটেড উইপন্স থাকা সত্ত্বেও, তাদের কাছে এত সুন্দর এত সফিস্টিকেটেড একটা সাবমেরিন যেটা আমরা স্বপ্নে কল্পনা করতে পারি না, সেই সাবমেরিন থাকা সত্ত্বেও তাদেরকে আমরা প্রতিহত করতে পেরেছি। এটা আমাদের বিরাট গর্বের। আমি নিজে গর্ববোধ করছি। আমি সত্যি বলছি, আই ফিল প্রাউড অফ দ্যাট। ন্যাচারালি আমি চাই যে ভারত সরকার যদি, আমি এটা অনেকবারই বলেছি, অনেকবারই করেছি, ভারত সরকারের একবার আইএনএস রাজপুতে যারা এখনও জীবিত আছে, আমাদের ক্যাপ্টেন কিছুদিন আগে এই 100 বছর 4 দিনে মারা গেলেন। গত অক্টোবর মাসে 4 অক্টোবর আমাদের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কমান্ডার ইন্দার সিং, উনি 100 বছর 4 দিনের দিন মারা গেলেন। 100 বছর কমপ্লিট করলেন, আমার কাছে খবর আসলো, আমি 100 বছর ওনাকে উইশ করলাম। 4 দিনের দিনকে উনি চলে গেলেন। তাহলে এই যে এখন কতজন বেঁচে আছে জানি না, কিন্তু যারা বেঁচে আছে আমাদের তো সবারই 80-80-র উপরে বয়স হয়ে গেছে। আমরা যে কয়জন যারা আমরা সেই সময় আইএনএস রাজপুতে ছিলাম, আমার মনে হয় সবাই কি মানে বেশ কিছু লোক তো নেই, কিন্তু যে কজন বেঁচে আছে তারা সবাই 80-90-এর উপরে। সুতরাং তাদেরকে যদি কোনোভাবে, কারণ রেকর্ড সবই আছে, সেই সময় যা প্রত্যেকটি লোকের কাছে, আমার রেকর্ড আছে, আমি সমস্ত রেকর্ড দিয়ে দিতে পারি যে আমার কাছে আমি ছিলাম সেদিনকে সেই জাহাজে, কবে থেকে কত তারিখ পর্যন্ত, কত তারিখ পর্যন্ত। এটা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যানাউন্স করে সেই সময়, কারণ কথা হচ্ছে যে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, ওয়েস্টার্ন সেক্টরে এয়ারফোর্স এবং আর্মি তারাও কাজ করেছে। ন্যাচারালি আমাদের একটা জাহাজ, যেটা আমার বলা হয়নি, যে আইএনএস কুকরি কিন্তু পাকিস্তানি, আমাদের একটাই লস, আমরা একটাই লস করেছি 1971 ওয়ারে, সেটা হচ্ছে আইএনএস কুকরি, আমাদের জাহাজ, ফ্রিগেট জাহাজ। সেই জাহাজটাকে ওরা সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে ফায়ার করে একটু অসতর্কতার মূলে, একটুখানি অসতর্কতা ছিল, না হলে পরে কোনোদিন কিন্তু কুকরি ডুবে যাওয়ার কথা নয়। কুকরি ডুবে যায়, সেই জাহাজে যতজন সোলজার ছিল, যতজন ছিল, তারা সবাই মারা যান। শুধু তাই নয়, ক্যাপ্টেন মোল্লা, উনি ছিলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ আইএনএস কুকরি, ওনাকে ওনার জীবন দিতে হয়, বিসর্জন দিতে হয়। কারণ এটা আমাদের ট্র্যাডিশন, নেভাল ট্র্যাডিশন হচ্ছে এই, যদি যখন জাহাজ ডুবে যাবে যে কোনো কারণে বসে, যদি জাহাজ ডুবে যায়, যদি জাহাজে একজন লোক জীবিত থাকে, তাহলে পরে জাহাজের যে ক্যাপ্টেন, উনি ওনার জীবন রক্ষা করতে পারেন না, কারণ উনি তো একদম টপে থাকেন।
উনি যেখানে থাকেন সেখান থেকে যদি উনি লাইফ জ্যাকেট পরে জাম্প করেন জলে, তাহলে পরে উনি কিন্তু যে কোনো মুহূর্তে মানে 5 মিনিটের মধ্যে ওনার জীবন সেভ করতে পারেন। কিন্তু তাহলে কী হবে, কোর্ট মার্শাল হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আমাদের এটা নেভাল ট্র্যাডিশন, যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাহলে ফাদার অফ দ্য শিপ, সে যদি চলে যায় কাপড়ের সাথে দেখায়, তাহলে অন্য সোলজাররা কী করবে? যার জন্য ক্যাপ্টেন মোল্লাকে আমাদের মানে প্রাণ বিসর্জন দিতে হয়। উনি সেই চেয়ারে বসেই, যে চেয়ারে বসে উনি কমান্ড করছিলেন, সেই চেয়ারে বসে উনি সলিল সমাধি হয় ওনার। সুতরাং আমরা ক্যাপ্টেন মোল্লাকে স্যালুট জানাই, এবং পুরো ভারতবাসী, ভারতের সমস্ত লোকের কাছ থেকে বলবো যে সবাই মিলে যেদিনকে হয়ে সাবমেরিনটা ডুবে যায়, আমার অ্যাকচুয়ালি ডেটটা এখন মনে নেই, সেই দিনটা আমরা একটু অবজার্ভ করলে পারে ক্যাপ্টেন মোল্লা এবং তার ফ্যামিলিকে যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় তার যে ফ্যামিলি, তারা নেক্সট জেনারেশন যারা আছে, তারা অন্তত বুঝতে পারবে যে না, হ্যাঁ, তারা তার বাবা বা তার দাদু বা তার যাই হোক না কেন, সে তার জীবনটা দিয়েছে দেশের স্বার্থে, দেশকে ভালোবাসে সেই হিসাবে। অনেক অখ্যাত বীর তাদের দিয়েই এই ধরনের যুদ্ধ সবসময় যে কোনো দেশ জিতে এসছে, ভারতবর্ষের তার ব্যতিক্রম নয়। আপনাদের জাহাজেও এইরকম কোনো বীরের ঘটনা, বীরত্বের ঘটনা বা কোনো অখ্যাত বীরের ঘটনা কি আপনার কোনো স্মরণে আছে? না, দেখুন, জাহাজ একটা এমনই জিনিস, এখানে ইন্ডিভিজুয়াল কাজ করার কোনো রাস্তা নেই, জায়গা নেই। কারণ হচ্ছে যে কোনো লোকে একা নয় ওখানে। আর্মিদের কি হচ্ছে, আর্মিতে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারে, কারণ একের দিকে এক একজন বেরিয়ে যায়। আমার তো জাহাজের মধ্যে আছি, আমার জাহাজ থেকে একটাই জিনিস হচ্ছে, জাহাজ থেকে যা কিছুই হবে টিম ওয়ার্ক ছাড়া কোনোভাবে কোনো কাজ হবে না। সুতরাং কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। হ্যাঁ, সবাই আমি বলতে পারি এইটুকু, যে আমাদের প্রতিটি যতজন লোক ছিল সেদিনকে আইএনএস রাজপুতে 1971 যুদ্ধের দিন, আমি বলবো প্রত্যেকের যে মরাল কোথায় ছিল, কতখানি উপরে ছিল, কতখানি দেশপ্রেম ছিল তাদের, সেটার আমরা যারা ছিলাম সেই সময় আইএনএস রাজপুতে আমরা সেটা ফিল করতে পারি। আমি এখনও সেটা ভাবি, আমি এখনও পর্যন্ত মনে আছে আমার সেই দিনগুলোর কথা। হয়তো সবার নাম মনে নেই, সমস্ত কিছু নেই, কিন্তু আমার সিনারিটা আমি এখনও চোখ বন্ধ করে দেখতে পাই। আইএনএস রাজপুতে প্রতিটি লোক প্রত্যেকে কীভাবে প্রত্যেককে সাহায্য করেছে। সুতরাং ইন্ডিভিজুয়াল কোনো ইয়ে নেই, আমরা ইন্ডিভিজুয়াল ধরে রাখুন, সবাই আমরা ইন্ডিভিজুয়ালি। কারণ যে কাজটা হয়েছে কালেকটিভলি হয়েছে, ইন্ডিভিজুয়ালি কোনো কাজ হয়নি, সমস্ত কালেক্টিভ। সুতরাং যা কিছুই আজকে এই আইএনএস রাজপুত, সমস্ত প্রতিটি মেম্বার্স যারা ওই সময় রাজপুতে ছিল, তারা প্রত্যেকটা সেই ক্রেডিটের অংশীদার। আপনি ব্যক্তিগতভাবে মানে দীর্ঘদিন আপনি নেভিতে ছিলেন, দীর্ঘদিন দেশকে সেবা করেছেন, আপনি এইরকম কোনো ঘটনার কথা মনে করতে পারেন যেখানে খুব ব্যক্তিগতভাবে আপনি ঝুঁকির সম্মুখীন হয়েছিলেন, প্রাণ সংশয় হয়েছিল, এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছিল আপনার সঙ্গে? হ্যাঁ, এটা বলতে হবে, আমাকে বলতে হলে পরে অনেক পিছনে চলে যেতে হবে, 1965 যেতে হবে। 1965 তখন আমার বয়স তখন আরও কম, আরও 6 বছর কম, নেচারি বুঝতেই পারছেন, একদম ইয়ং, প্রচণ্ড মনে জোর, স্পোর্টসম্যান। সুতরাং 1952 সালে আমি স্পোর্টস লাইনে আসি, আমি খেলাধুলার জগতে 1952 সালে আসি। সুতরাং বুঝতেই পারছেন যে আমার মজ্জায় স্পোর্টসম্যান, এবং স্পোর্টসম্যানের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন। আমি প্রচণ্ড ডিসিপ্লিন ছিলাম এবং এখনও আছি আজ পর্যন্ত। 80 পার করার পরেও আমি কিন্তু এখনও প্রচণ্ড ডিসিপ্লিন। তো সুতরাং আমার কাছে সেই সময়ে নেভিতে যারা মানে আমাকে 65 সালে যুদ্ধে যখন আমি যাই, আমাদের কাছে কিছু ছিল না। আমার বলতে দ্বিধা নেই, আমরা 303 নিয়ে ফায়ার করে মানে যুদ্ধে গেছি। 303 আমি বলতে বাধ্য হচ্ছি আজকে। 1965 সালে যুদ্ধে জাহাজ থেকে 303 কিছু ছোট ছোট মানে ল্যানচেস্টার, হ্যাঁ, এইরকম ধরনের জিনিস ছোট ছোট চালিয়ে ছিল, সেই সব জিনিস ছিল আমাদের কাছে, কিছু বড় কিছু ছিল না। সেই নিয়ে আমরা ইভেন বুলেট যেটা দিয়ে বন্দুকের মধ্যে ভরে ফায়ার করতে হবে, সেটাও ছিল লিমিটেড নিয়ে আমরা, তার মানে চিন্তা করে দেখুন কতখানি মনের জোর হলে পারে সেই জিনিস নিয়ে আমরা যেতে পারি। আমরা যখন জাহাজ নিয়ে এই আইএনএস রাজপুতে আমি ছিলাম 1965 সালে। এই 65 সালে যুদ্ধের সময় আমার একটা ঘটনা মনে হচ্ছে এখানে বলা খুবই প্রয়োজন। যখন আমরা 1965 সালে যুদ্ধে আমি তখন ওয়েস্টার্ন সেক্টরে ছিলাম।
ওয়েস্টার্ন সেক্টরে থাকাতে আমরা ওখান থেকে কক্সবাজার আপনার ওখা, রান অফ কচ্ছ, ওখা, লাহোর এই দিকটাতে আমরা ছিলাম 1965-এ। আমাদের যখন ল্যান্ড ফাইট, আমি বললাম যে আমরা ল্যান্ড ফাইট আমাদেরকে বহু একদম নেভিতে ঢোকার পরের থেকে আমাদেরকে শেখানো হয়েছিল, এবং আমি তার মধ্যে একজন যাকে ল্যান্ড ফাইটিং শেখানো হয়েছিল, এবং আমি পারদর্শিতার সাথে, আমি বিশ্বাস করবেন না, আমি তখন 5তলা 6তলা বিল্ডিং আমি রোপ ক্লাইম্ব করে উঠে চলে যেতাম। আমার কাছে কোনো ব্যাপারই ছিল না, আমি 6তলা বিল্ডিংয়ের উপরে রোপ ক্লাইম্ব করে উঠে যেতাম, পাহাড়ের উপর উঠে যেতাম, দৌড়ে পাহাড়ের উপরে এপার থেকে নেমে ওপারে। এইরকম ছিল আমাদের মনের জোর, আমাদের টিম। তো সেই অবস্থার মধ্যে আমরা যখন ন্যাচারালি আমাদের কাছে কিছুই নেই, আমরা যখন একটা জায়গায় গেলাম যেখানে আমরা জাহাজের থেকে নামার পরে আমাদেরকে বলা হলো যে তোমরা এই এলাকাটা দেখে আসো কীভাবে কী করা যায়। বিশ্বাস করবেন না, আমরা যখন ওখানে গেলাম লাহোরের একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে কারণ কি জাহাজটা আমাদের এমন জায়গায় রাখতে হবে যাতে অন্য কেউ দেখতে না পায়, জাহাজটাকেও ইয়েতে রাখতে হবে যাতে আমাদের জাহাজের ক্ষতি না হয় এবং আমরা যাতে নেমে যেতে পারি। গিয়ে দেখি আমরা যতদূর যোগ যাচ্ছে, দেখি কিছু লোক দেখলাম আমরা যারা খেতে কাজ করছে। আজকে আমি বলবো যে স্মরণীয় দিন, সেই দিনকে 1965 সালে যখন আমরা সেই খেতে নেমে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে তারা কী জন্য, এবং চেহারা, প্রত্যেকটি চেহারা দেখে বোঝা যাচ্ছে কৃষকের চেহারা। আর আমাদের ডিফেন্সের চোখ বড় সাংঘাতিক। আমাদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় ডিফেন্সের লোককে যে তারা একটা লোককে দেখে তার ইন অ্যান্ড আউট সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। সেই অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এরা কেউ কৃষক নয়। তার মানে কি হলো, যখন ওরা বুঝতে পেরেছে জাহাজ এসছে, তাদের লোকেরা নেমেছে, তারা তখন কি করেছে, তাদের সমস্ত আর্মস অ্যামুনিশন যা ছিল সমস্ত সরিয়ে দিয়ে, ড্রেস চেঞ্জ করে, সমস্ত কিছু মাটির নিচে করে দিয়ে তারা কৃষক সেজে বসে করেছে। সেই সময় আমার মনে আছে, আমরা যখন ওই ক্ষেতের মধ্যে আমরা যখন গেছি, যাওয়ার পরে তারা আমাদেরকে চেস করে। আমরা তো প্রথমে ভাবলাম যে তারা কৃষক, সেই হিসেবে আমরা বেরিয়েছি। সামনাসামনি যখন গেলাম তখন আমাদেরকে ওরা চেস করে। বিশ্বাস করবেন না, সেই দিনকে আমরা যেভাবে ওই লোকগুলোকে মেরে ফেলেছি কল্পনা করা যায় না। কারণ একটা জিনিস হচ্ছেই যে আমি কিন্তু এখনও চিন্তা করি, ভাবি যে আমি কি করে মারলাম লোককে। কেন সেই দিনকে সেই জাহাজও আমরা বহু লোককে মেরে ফেলেছি, গুলি করলাম যখন আমরা ল্যাডার বেয়ে উঠছিলাম। তখন একটা তখন এখন আমি চিন্তা করতে পারি না যে একটা লোককে খুন করা যেতে পারে বা খুন করা যায়। আমি কিন্তু তখন নির্দ্বিধায় খুন করেছি। খুন তো নয়, আমরা আমাদের দেশের শত্রুকে ধ্বংস করেছি। সুতরাং এটার ভিতরে একটা আলাদা একটা গর্ব আছে। আমি গর্বের সাথে বলতে পারি যে আমি আমার শত্রুদের ধ্বংস করেছি 1965 সালে এবং 1971 সালে। আপনাদের আইএনএস রাজপুত আপনার কর্মজীবনের একটা বড় অধ্যায়, বড় অংশ জুড়ে আছে। আইএনএস রাজপুতকে নিয়ে আপনার আবেগও আমি এই অনুষ্ঠান করার সঙ্গে সঙ্গে দেখছিলাম যে একটা বড় আবেগ আপনার মন জুড়ে আছে আইএনএস রাজপুতকে নিয়ে। এই আইএনএস রাজপুতের যখন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ঘুম, খাবার, মানসিক চাপ এগুলো কীভাবে সামলেছিলেন আপনারা? দেখুন, সেই যুদ্ধের সময় আমরা কিন্তু কোনো সময় ভাবিনি যে আমাদের ফ্যামিলি আছে, আমাদের মা বাবা আছে, বা আমার একটা জীবন আছে। না, আমরা এমনভাবে তৈরি হয়েছিলাম, আমাদের মানসিকতা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আমরা কখনো ভাবতে পারতাম না যে আমি খেয়েছি কি খাইনি। বিশ্বাস করবে না, জাহাজে খাবার কে তৈরি করবে? খাবারটা তৈরি হবে কি করে? কোথা থেকে আমরা সে রসদ পাবো? কোথা থেকে কী করা হবে? যুদ্ধে আছি আমরা। কি হয় জাহাজে একটা সুবিধা আছে জাহাজে, যেটা আর্মিদের নেই, সেটা হচ্ছে নেভাল ইয়েতে আছে কি, আমাদের টিন খাবার। আপনার সমস্ত রকম, সেই দুধ থেকে আরম্ভ করে, ফল থেকে আরম্ভ করে, খাবার থেকে আরম্ভ করে, মিট থেকে আরম্ভ করে, আপনার সবজি থেকে আরম্ভ করে, ভেজিটেবলস থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্যাক পাওয়া যায়। সেই জিনিসটা আমাদের সাথে থাকে। আমরা দিনের পর দিন ওই কোটো খুলতাম, কোটো খুলে তার থেকে খেতাম। শুধু তাই নয়, একটা সময় এমনও হয়েছে যখন খাবার হয়তো প্রায় শেষ হয়ে এসছে, যখন বুঝতে পারলাম যে খাবারটা শেষ হয়ে আসছে, তখন রেস্ট্রিক্টেড হলো খাওয়া।
বিশ্বাস করতে পারেন, চিন্তা করা যায় না, কেউ সিভিলিয়ান লোকরা কোনো চিন্তা করতে পারবে না যে খাবারের মধ্যে তখন আমাদের রেশনিং হয়ে গেল কি, যে সারা দিনে এই পরিমাণ খাবার খাবে, এই খাবে, ব্রেকফাস্টটাকে এইটুকু পরিমাণ খাবে, লাঞ্চটাকে এইটুকু করবে, ডিনারটাকে এইটুকু করবে, এইভাবে করা হলো, রেস্ট্রিক্টেড করা হলো। শুধু তাই নয়, জল সবচেয়ে বড় জিনিস, যেটা আমি বলবো নেভিতে যারা কাজ করে তারা জানে যে জলের কত বড় ক্ষমতা। জল হচ্ছে এমনই জিনিস যে জিনিসটা মানুষকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে বিশ্বাস করতে পারবেন না। আমরা জাহাজে দেখছি চতুর্দিকে জল, চতুর্দিকে জল আর জল, জল আর জল। মানে ওই যে একটা কথা আছে না, যে চতুর্দিকে জল থাকা সত্ত্বেও একটা ড্রপ নেই যে ড্রপটা আমি খেতে পারি, কারণ সমুদ্রের জল খাওয়া যায় না। বিশ্বাস করুন, সেই জল পর্যন্ত রেশনিং হলো। প্রথমত আমরা স্নান করতে পারতাম, এমনও দিন গেছে যখন আমরা স্নান আমাদের বন্ধ হয়ে গেল, আমরা স্নান করার মতো জল নেই, তখন আমাদের খাবার জলটা দেওয়া হলো। খাবার জলটাও এমন হলো যে আমাদের খাবার জলটা খাবার মতো সেটুকু রেশনিং হয়ে গেল। দিনের মধ্যে 1 গ্লাস বা 2 গ্লাস বা 3 গ্লাস এরকম করতে 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 রেশনিং করা হলো। এই মধ্যে আমি দিন কাটিয়েছি। শুধু তাই নয়, দিনের পর দিন আমরা আমাদের ডিউটি আওয়ার্স, প্রত্যেকের আমাদের শিফটিং ডিউটি থাকে, কিন্তু শিফটিং হলে কী হবে, ডিউটি এরমভাবে থাকলে কী হবে, ডিউটি আমরা 24 আওয়ার্স ডিউটিতে ছিলাম। আমাদের মনের মধ্যে কখনো মনে হয়নি যে না আমার এখন ঘুমানো দরকার আছে। জানি না কোথা থেকে এই জিনিসটা পেয়েছিলাম, কোথা থেকে আমার সেই জিনিসটা আছে, সেই মানে জেদটা এসে গেছিলো যে না শেষ দেখতে হবে। যুদ্ধে যখন নেমেছি শেষ দেখে ছাড়বো। শুধু তাই নয়, নিজের শরীরের কথা চিন্তা করলে হবে না। একটা যদি সবচেয়ে বড়, সেই সময় আমার সাইকোলজি এমনভাবে কাজ করেছে, আমার শরীরের কথা চিন্তা করার মতো সময় ছিল না আমার, এবং সেই সময় সেই এনভায়রনমেন্টে ছিল না। যাদের প্রত্যেকটি লোকের মধ্যে আমরা দেখেছি যুদ্ধের সময় একজনও কেউ মানে অসুস্থ হয়ে পড়েনি। আমি আমার জাহাজে আমি বলবো, আমি যেহেতু 65 INS রাজপুতে ছিলাম, 71-এও যুদ্ধের সময় রাজপুতে ছিলাম, তার মাঝখানে অন্য জাহাজে অনেকবার ছিলাম। আমি ক্রুজার INS মাইসোরে ছিলাম বহুদিন, সুতরাং অনেক জাহাজে আমি কাজ করেছি। কিন্তু যুদ্ধের সময় 65 এবং 71 দুটো যুদ্ধে আমার সার্ভিস পিরিয়ডের মধ্যে পেয়েছি, দুটোতেই আমি INS রাজপুতে ছিলাম। এবং সেই সময় আমাদের যে মনোবলটা যেটা এসেছিল সেটা বলবো, খাওয়া দাওয়া ঘুমানো ইমেটেরিয়াল ছিল। কোনোভাবেই চিন্তা করতাম না আমরা কখনো যে আমরা খাইনি, কম খেয়েছি বা অল্প খেয়েছি বা কী করব বা বাঁচবো, এ খেয়ে বাঁচতে পারবো, মনের জোর আছে, নিশ্চয়ই বাঁচবো, তা কি আছে, আমি তো দেশের জন্য। জল, লিমিটেড জল, বিশ্বাস করবেন না, হয়তো এমনও দিন গেছে আমাদের যে 1 গ্লাস জল সারাদিনের জন্য। কারণ হচ্ছে সেই সময় মাঝ সমুদ্রে সি ওয়াটারটাকে তুলে নিয়ে ফ্রেশ ওয়াটার করে ইঞ্জিনে দিতে হবে। আমার ইঞ্জিনটা সবচেয়ে আগে আমরা মানুষের থেকে, কারণ ইঞ্জিন যদি না চলে আমরা তো স্ট্যাটিক হয়ে যাবো এক জায়গায় জাহাজের। সুতরাং সি ওয়াটার, ফ্রেশ ওয়াটার তৈরি করে যেটুকু হতো সেটার থেকে কিছু সামান্য কিছু আমাদের খাওয়ার জন্য রেখে বাকিটা সম্পূর্ণ ইঞ্জিনে দেওয়া হতো ইঞ্জিন চালানোর জন্য। তো এইভাবে এই হার্ড লাইফ, দিনের পর দিন স্নান করিনি, দিনের পর দিন স্নান করিনি, কিচ্ছু করিনি, এই অবস্থার মধ্যে দিন কাটিয়েছে যুদ্ধের সময়। যুদ্ধ যে একটা কী জিনিস না সেটা বুঝিয়ে বলতে পারবো না। যুদ্ধ মানে মানুষকে যদি আমি ভালোভাবে নিতে পারি, মানে যদি মানসিক দিক দিয়ে আমি তৈরি থাকি যে না আমি যুদ্ধে এসেছি, তাহলে কোনো সমস্যা নেই। আমি বলবো যারা এখনো ভুল করে, অনেকে বলে, এই যে আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই যে এই অগ্নিবীর নিয়ে অনেকে অনেক কিছু বলছে, অনেকভাবে হয়েছে যে অগ্নিবীরের 4 বছরের জন্য তার আমি বলবো আমি 10 বছরের জন্য, আমার শর্ট সার্ভিস ছিল, আমি 10 ইয়ার্স সার্ভিস করেছি। এই 10 ইয়ার্সে আমি যা পেয়েছি, আমাকে যা ডিফেন্স দিয়েছে, আমি চিরজীবনে ভুলতে পারবো না। তার থেকে বড় কথা হচ্ছে আমি তো ডিফেন্স থেকে, সুতরাং 4 বছর কাজ করলে ক্ষতিটা কী আছে? একটা বড় সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই 4 বছরে যা শিখতে 4 বছর তো মানুষের 18 বছর বয়সে ঢুকলে পরে 22 বছর, 18 থেকে 22 তো রাস্তায় ঘুরতে ঘুরতে, বন্ধুবান্ধবের সাথে ঘুরতে ঘুরতেই 22 বছর কেড়ে যায় মানে ম্যাক্সিমাম ছেলের। সুতরাং অসুবিধা কিছু নেই, কিন্তু তার মধ্যে থেকে তারা তো মাইনে পাবে, তারা সমস্ত কিছু পাবে। শুধু তাই নয়, তাদের একটা ডিসিপ্লিন লাইফ দেবে, যে লাইফটার খুব প্রয়োজন। এটা বিশেষ করে আজকে আমাদের ইয়ং জেনারেশনের সবচেয়ে বড়, আমি বলবো একটা ইয়ং জেনারেশনের জন্য একটা বিরাট যদি 5 বছর করে সবাইকে কম্পালসারিলি যারা এভেলড তারা যদি
ডিফেন্সে জয়েন করে। এটা আমি বলেছিলাম, আমার যখন ট্রেনিং পিরিয়ড শেষ হয়েছিল তখন আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কি নেভি দেখে কী বুঝলে। আমি বলেছিলাম যে আমার একটাই চিন্তা, একটাই সেটা হচ্ছে আমি আমার জনসাধারণ মানে নেক্সট জেনারেশনের কাছে একটা কথাই বলবো যে যেন সবাই 5 বছরের জন্য অন্ততকে নেভিতে আসে, ডিফেন্সে আসে তাদের জীবনটাকে তৈরি করবার জন্য। অগ্নিবীর নিয়ে আপনি কথাটা তুললেন যে অগ্নিবীর সত্যি তো যে 5 বছরের জন্য বা 4 বছরের জন্য ডিফেন্সের সঙ্গে যদি সংযুক্ত হয় আমাদের ইয়াং জেনারেশন, সেটা তাদের শুধু শৃঙ্খলা শেখাবে না, দেশকে ভালোবাসতেও শেখাবে। কিন্তু এই অগ্নিবীর নিয়ে এত রাজনীতি কচকচি কেন? কেন রাজনীতির লোকেরা যারা বিরোধী রাজনীতিতে আছেন তারা এই অগ্নিবীর নিয়ে এতটা বিরোধ করছে, বিরোধিতা করছে? সত্যি কথা বলতে কি, এটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি বহুবার বহু রকমভাবে বিতর্কে জড়িয়ে গেছি এবং আমি লিখেছি। আমি বলতে চাই এটাই যে ডিফেন্স সম্বন্ধে কোনো আইডিয়া সিভিলের লোকের নেই। আমি বলবো, কেউ কিছু মনে করবেন না আমি এই কথাটা বলার দরুন, আমি সত্যি কথা বলছি, ডিফেন্স সম্বন্ধে আইডিয়া একমাত্র যারা ডিফেন্সে আছে তাদের আছে, নান কারণ নেই। যার দরুন কী হচ্ছে, তারা কখনোই ভাবতে পারে না যে অগ্নিবীরের মতো জায়গায়, অগ্নিবীরে যদি যাই আমি, আমার ছেলেকে যদি আমি পাঠাই বা আমার বোনকে যদি পাঠাই, আমার ভাইকে যদি পাঠাই, তাহলে পরে সে তার 4টে বছর জীবনে নষ্ট হবে না। 4টে বছর কিছুতেই নষ্ট হবে না। সে যা তৈরি হয়ে আসবে সেই দিয়েতে অনেক কিছু করতে পারবে। কারণ 18 বছর টার্গেট রাখুন না, 18 বছরে ঢুকে যান, 17 বছর 18 বছরের চান্স আছে। 18 বছরে ঢুকে গেলেন, 4টে বছর আপনাদের যা স্যালারি দেবে খুব কম নয়। ফিরে আসার পরে যে এক্সপেরিয়েন্সটি নিয়ে বেরিয়ে আসবেন তাতে সিভিলের চাকরি পাওয়ার কোনো অসুবিধা হবে না, কোনো কাজ করতে অসুবিধা হবে না। আজকে এই জিনিসটা একমাত্র আমি দেখছি পলিটিক্স, ভারতবর্ষের পলিটিশিয়ানরাই এই জিনিসটা ছড়াচ্ছে যে অগ্নিবীরে গেলে পরে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। আমি বলছি, আমি একজন ডিফেন্সের লোক বলছি, আমি সার্ভিস করে এসেছি, সেখানে আমি 2টো যুদ্ধ করে এসেছি। আমি বলছি তাদের জন্য একটা বিরাট সুযোগ। অগ্নিবীরটা কোনো মতেই ফেলে দেওয়ার জিনিস নয়। আপনারা এটাকে অ্যাভেল করুন। আমি সবাইকে বলবো, ভারতবর্ষের সমস্ত ইয়েকে বলবো, অ্যাভেল করুন। জীবনে দাঁড়িয়ে যাবেন, জীবনে অনেক কিছু শিখতে পারবেন যেটা সিভিলে থাকলে পরে সম্ভব নয়। আপনাদের মানে অপার দেশপ্রেম বা ঈশ্বরও আপনাদের প্রতি সহায় হয়েছিলেন ভারতবর্ষকে ভালোবাসবার, দেশকে ভালোবাসবার জন্য, যে আপনাদের এই শক্তি প্রদান করেছিলেন যে আপনারা না খেয়ে না ঘুমিয়ে দেশের সেবা করেছেন। তো সেই যে সহনাগরিক যে নাবিকরা, তাদের সঙ্গে কি আপনার এখনো যোগাযোগ আছে বা তাদের সঙ্গে বন্ডিংটা ঠিক কীরকম আছে? যখন আমরা বেরিয়ে আসলাম তখন মোটামুটি ছিল। আজ আমি রিটায়ার করেছি 1974-এ, আজ থেকে 50 বছর, 51 বছর আগে। আজ থেকে 51 বছর আগে আমি রিটায়ার করেছি নেভির থেকে, কারণ যেহেতু আমার শর্ট সার্ভিস ছিল 10 ইয়ার্স। আমি 64-এ ঢুকেছিলাম, 74-এ বেরিয়েছি। এই 51 বছরের মধ্যে প্রথম দিকে যখন বেরিয়ে আসলাম, তারপরে অন্ততপক্ষে বেশ কিছু বছর মোটামুটি সবার সাথে আমার যোগাযোগ ছিল। কারণ আমি যেহেতু স্পোর্টসম্যান, আমার একটা আলাদা ইয়ে ছিল এবং ডিসিপ্লিনটা আমি ঠিক অন্যদের থেকে অনেক বেশি করতাম, যার ধরুন আমাকে সবাই অন্য চোখে দেখতো যে না, এটা সত্যিকারের ডিসিপ্লিন লোক যেটা নেভিতে ঢুকেছে। তো এই অবস্থার মধ্যে কিছুদিন থাকার পর তারপর আস্তে আস্তে এখন আমার আছে হয়তো 3-4 জন। অনেকে মারা গেছে, হ্যাঁ, বহু লোকই মারা গেছে। তারপরে এখন কি হয়েছে, আমাদের সময় তো কোনো ফোন ছিল না, যার ধরুন কী হলো, তাদের কোনো মানে যোগাযোগের যে রাস্তা, সেই রাস্তাটাই নেই। কারণ আমরা রিটায়ার করার পর চিন্তা করুন, আজকে আমি ডিফেন্স থেকে রিটায়ার করার পরে ব্যাংকে জয়েন করি, ব্যাংক থেকে রিটায়ার করার পরেও আজকে 22 বছর হয়ে গেল। তখনও নেভি, আমি যখন রিটায়ার করি তখন আমরা এই ফোন দেখেছি, সোশ্যাল মিডিয়া কিচ্ছু আসেনি, কিচ্ছু না। তা চিন্তা করে দেখুন, সুতরাং যে সময় আমার যার ধরুন কী হলো, নাহলে পরে হয়তো আমাদের কন্ট্যাক্ট থাকতো সবার সাথে। আজকের দিনে হলে এটা যোগাযোগ থাকাটা একদম করছিল। আমরা আরেকটা একটু কাটি, আবার এই দীর্ঘ 5 দশক পর, 1971 সালের পরে 5 দশক কেটে গেছে। এই দীর্ঘ 5 দশক পর এই যে 71 সালের যে পাকিস্তানের যে বিজয়, শুধু নৌসেনা হিসাবে নয় বা সেই দিনের বীর হিসাবে নয়, একজন সাধারণ ভারতীয় হিসাবে
আপনার এই সেই জেতাটার যে মূল্যায়ন আজকে আপনি কিভাবে করেন? সত্যি কথা বলতে কি, আমি যে বাংলাদেশকে স্বাধীন মানে ইস্ট পাকিস্তানকে স্বাধীন করবার জন্য আমি শুধু নয়, আমাদের ভারতীয় সেনাবাহিনীর সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম সেদিন 1971 সালের ডিসেম্বর মাসে, তার আগের থেকেই আমরা তৈরি ছিলাম। আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকেই ডিসেম্বর মাসে আমরা একদম ফাইনালি যুদ্ধে নেমে যাই। আমি তখন সেই বাংলাদেশকে যেভাবে দেখেছিলাম, আজ কিন্তু সেটাকে আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। আজকে আমাদেরকে মনে করতে হচ্ছে বা বোঝাতে হচ্ছে বা বলতে হচ্ছে যে আমরা কিন্তু ভারতীয় সৈন্য, যারা তোমাদেরকে আজকে এই যে তোমরা বাংলাদেশ নামটা ব্যবহার করছো, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা হয়েছে আজকে। কি ছিলে তোমরা? একটা ইস্ট পাকিস্তান, একটা ডিস্ট্রিক্ট, একটা রাজ্য নয়, একটা ডিস্ট্রিক্ট তোমরা ছিলে। সেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা আজকে একটা স্বাধীন দেশের নাগরিক হয়েছ। একটা পৃথিবীর মানচিত্রে একটা নাম এসেছে যার নাম বাংলাদেশ। এবং তার পিছনে আজকে বলুক দেখি বাংলাদেশে যারা আছে, যে একটা কান্ট্রি দেখাতে পারবে, যে কান্ট্রি সেই দিনকে, সেই দুঃসহ সময়ে যখন বাংলাদেশ কোনো রাস্তা নেই, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মেয়েরা রেফট হচ্ছে, মানে সাংঘাতিক অবস্থা, মানে কোনো রকমভাবে মানে কি করবে তারা বুঝে পাচ্ছে না, সেই অবস্থার মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে আমাদের শুনতে হচ্ছে কি, যে আমরা তখন আমাদের স্বার্থ ছিল, আমাদের সাথে আমি এটা প্রোটেস্ট করছি আমি, কারণ কি এই ওয়ার্ডিংটা আমি ওনাদের যে বাংলাদেশের বর্তমানে যারা উপদেষ্টা আছে বা আছে, যারা বলেন যে আমি 5 দিনের মধ্যে কলকাতা দখল করব, এ করব, ও করব, সে করব, ভারতবর্ষকে দিকে করে নেব, ভারতবর্ষ যা কিছু করেছিল 71-এ সম্পূর্ণ নিজের স্বার্থে করেছিল, নিজের ইয়েতে, বলেন না। আমি বলছি না, কারণ আমি সেই দিনকে সেই সময়ে বাংলাদেশে ছিলাম এবং সেই যুদ্ধের মেইন কারিগর আমি ছিলাম, আমার অবদান আছে। ভারতবর্ষে যত সোলজার, সেলার, এয়ারম্যান যারা ছিল সেদিনকে ডিফেন্স যুদ্ধে, আমিও তার মধ্যে একজন, আমারও একটা অবদান আছে। সুতরাং এটা অস্বীকার করলে চলবে না যে ভারত কিন্তু সেদিনকে নিঃস্বার্থভাবে ওয়ার্ডিং ইউজ করছি, নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল। সেদিনকে যদি আমরা সাহায্য না করতাম, আজকে বলুন দেখি, কেউ বলতে পারবে বাংলাদেশে যারা আছে যে সেদিন যদি আমরা তাদেরকে স্বাধীন না করতে পারতাম, তাহলে আজকে তারা ওই মাথা তুলে দাঁড়িয়ে আজকে এই করতে পারতো? কখনোই না, কিছু করতে পারতো না। কারণ তারা আবার সেই দিনকে চলে যেত যেভাবে তারা একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে ছিল, কারণ তাদের নিজস্ব কোনো কিছু ছিল না। বাংলাদেশ নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, নিজস্ব কোনো কিচ্ছু ছিল না তাদের। আমরা তাদেরকে দিয়েছি, আমরা দিনের পর দিন তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাদের আর্মি, নেভি, এয়ারফোর্স যা কিছু হয়েছে সমস্ত ভারতবর্ষের সহযোগিতায়। ভারতবর্ষে, আমি আবার বলছি, সমস্ত কিছু আজকে যা কিছু বাংলাদেশের আছে সমস্ত কিছু ভারতবর্ষের সহযোগিতার জন্য। ভারতবর্ষে যদি সেদিনকে সহযোগিতা না করতো, তাহলে আজকে এই বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে পারতো না, পৃথিবীর মানচিত্রের বাংলাদেশ নামটা আসতো না। ঠিক, ভারতবর্ষ নিঃস্বার্থভাবে সেই সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। যদিও আজকের বাংলাদেশ যারা পরিচালনা করছেন 5ই আগস্টের পর থেকে, তারা সেটা স্বীকার করেন না। ভারতীয় যারা তরুণ ভারতীয় আজকের দিনে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আপনার একজন সৈনিক হিসাবে কি বার্তা, একজন ভারতপ্রেমী মানুষ হিসাবে আপনার কি বার্তা? আমি এখানে আমাদের যে নেক্সট জেনারেশন বা যারা একটু ডিফেন্স মাইন্ডেড, তাদেরকে বলবো যে ডিফেন্সে জয়েন করা কিন্তু কোনো অপরাধ নয়। আমার কাছে মনে হয় যে সবাই ভাবে ডিফেন্সে জয়েন করলে সে মারা যাবে, এই একটা ধারণা আছে। আপনি চিন্তা করে দেখুন, আজকে বিশেষ করে আমি এটা বলবো পশ্চিমবঙ্গে, আমি ভারতবর্ষ শুধু নয়, আমি পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরেছি। আমি সমস্ত জায়গায় দেখেছি যে ডিফেন্সের উপরে তাদের দেশপ্রেমটা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকে আপনি জানেন তো পাঞ্জাবে
আপনি যান হরিয়ানাতে, আপনি যান দিল্লিতে, আপনি যে কোনো জায়গায় যান, যদি যে মুহূর্তে, আমি তো স্পোর্টসম্যান হিসাবে যাই, যে মুহূর্তে তারা জানতে পারে যে আমি একজন সৈনিক ছিলাম, ফৌজি, ও বাবা, যেই মুহূর্তে বলার সাথে সাথে আমার নাম হয়ে গেল ফৌজি। ফৌজি যেই মুহূর্তে হয়ে গেলাম, আমার যে সম্মান, সেই সম্মানটা যে কোথায় চলে গেল কর্ম করতে পারবেন না, তারা আমাকে মাথায় তুলে রাখলো। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে নেই। কারণ হচ্ছে আমি আজকে বলছি, যারা দেখছেন এই জিনিসটা, আপনি চিন্তা করে দেখুন তো আপনার এলাকাতে কতজন লোক, কতজন ছেলে আজকে এই ডিফেন্স সার্ভিস করছে। খুব কম, গুনতে পারবেন, হাতে গোনা যায় কতজন আপনার ডিফেন্সে আছে। হরাস আপনি যে কোনো জায়গায় যান, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় যান, দেখবেন কত লোক, এক একটা এলাকা থেকে কত শত লোক তারা ডিফেন্সে চাকরি করছে। শুধুমাত্র একমাত্র পশ্চিমবঙ্গ এক্সেপশনাল। সেই জন্য কি হয়, আমি বলবো যে কিছু না, ডিফেন্স কোনো কিছুই না, একটা সার্ভিস, শুধু সার্ভিস নয়, আমি বলবো সবচেয়ে সুন্দর সার্ভিস, একটা ডিসিপ্লিন সার্ভিস, যেখানে গেলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক লোকের সাথে দেখা হবে, অনেক জাতের সাথে আলাপ হবে, অনেক জাতের যে কালচার, সেই কালচারগুলো শিখতে পারবেন। আপনি চিন্তা করুন না, সর্ব সমন্বয়, একটা চিন্তা করুন, কেরালা থেকে যাচ্ছে, পাকিস্তান, তামিলনাড়ু থেকে যাচ্ছে, গুজরাট থেকে যাচ্ছে, দিল্লি থেকে যাচ্ছে, মহারাষ্ট্র থেকে যাচ্ছে, রাজস্থান থেকে যাচ্ছে, সমস্ত ভারতবর্ষ এক জায়গায় মিলিত হচ্ছে। এত সুন্দর সুযোগ আপনি কোথাও পাবেন না। আমি ওই জন্য বলবো যে এই সুযোগটাকে, আমি আমার মতে নেক্সট জেনারেশন যারা আছে, কিছুই না, যাও কিছুদিনের জন্য কাজ করে আসো, 15টা বছর কাজ করে আসো। আমি বলবো 15 বছর কাজ করলে পারে তারা এন্টাইটেল ফর পেনশন পাবে। শুধু তাই নয়, বাইরে বেরিয়ে এসে যে টাকাটা তারা পাবে সেই দিয়ে সে বিজনেস করতে চায় সেটা করতে পারবে। যদি না হয়, সিভিল সার্ভিস, প্রচুর সার্ভিস আছে, প্রচুর সার্ভিস আছে। আমি ডিফেন্স থেকে যখন বেরিয়ে আসি, বিশ্বাস করে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের 4টে সার্ভিস করেছি, 4 জায়গায়। আমি সকালবেলা একটা ধরতাম, বিকেলবেলা একটা ধরতাম, কারণ সেই ক্যাপাসিটিটার মধ্যে ছিল। আজকে একটা সার্ভিস পাওয়ার জন্য লোককে পাগলের মধ্যে দৌড়াতে হয়। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে আমি যে সময় বেরিয়েছি 74-এ, তখন সার্ভিসটা এতটা ছিল, কিন্তু ছিল, তার মধ্যেও ছিল। কিন্তু ওই যে বললাম, ডিফেন্স আমাকে যা দিয়েছে সেইটা ভাঙিয়ে আমি করতে পেরেছি। আমি বলবো নেক্সট জেনারেশন যারা আছেন, আপনারা তাদের বাবা মায়ের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, পাঠিয়ে দিন ছেলে যাক, দেখে আসুক। সবাই তো সুযোগ পাবে না, কারণ তার পিছনে অনেক প্রসিজার আছে, পড়াশুনো করতে হবে, তাকে মেডিকেলি ফিট হতে হবে, একটা এক্সাম হয়, সেই এক্সামে পাস করতে হবে। সুতরাং আমি বললাম আর চলে গেলাম না, কিন্তু মনের যদি ইচ্ছা থাকে আমি যাব, তাহলে দেখবেন যেতে পারবেন। আর গেলে পারে কোনো অপকারিতা নেই, উপকার ছাড়া অপকার হবে না, জিনিস শিখতে পারবেন, বহু কিছু শিখতে পারবেন। অনেক ধন্যবাদ। আমাদের আলোচনা চলছিল বিমল কুমার চন্দ্র সাহেবের সঙ্গে, যিনি 1971 সালের ব্যাটেল গ্রাউন্ডের সাক্ষী, যিনি আইএনএস রাজপুতে ছিলেন। এই 1971 সালের যুদ্ধের গল্প শুধুমাত্র ম্যাপ আর সাবমেরিনের গল্প নয়। এই গল্প শুধু ম্যাপ আর সাবমেরিনের নয়, এই গল্প বিমলবাবুর মতন অসংখ্য বীর সৈনিকের, যাদের জন্য আমাদের দেশ আজও সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে পৃথিবীর কাছে, সহযোগিতা, সহমর্মিতা এবং পৃথিবীর কাছে এক নতুন সম্মাননা লাভ করেছে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে।